ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনাকে সেবা দিতে হবে, মানে 15 দিন যাবত ঘরের বাড়িতে চুলা জ্বলবে না, 12 ঘন্টা এই 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 ইলেকট্রিসিটি এই থাকবে এই না। এটা নিয়ে আমরা আসি বেরিসা ফারানা, যে মানে হ্যাঁ, আমি জাস্ট ওই জি জায়গাটাতে বলছি। জি এবং বাজারে গেলে 400 টাকার কাঁচামরিচ খাবেন, এটা এটা যদি হয় রাজনীতি, তখন আপনাকে অটোমেটিক্যালি ঝুঁকতে হবে ধর্মের দিকে কিংবা জাতীয়তাবাদের দিকে, ওকে। কারণ ওটা আপনি সার্ভিস না দিয়েও ও মানুষকে আচ্ছা কানেক্ট করবেন দ্রুত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে সার্ভিস না দিয়ে আপনি যদি কানেক্ট করতে হয় তাহলে আপনাকে কিছু ইজি, কিছু ইজি, কিছু কিছু কথা ইজি। এবং কিছু মানে আনন্দের জায়গা দিতে হবে, যে এটা নিয়ে মানুষ আনন্দ করতে থাকবে, একদম খুশি পপুলিস্ট থাকবে। পপুলিস্ট পলিটিক্স যেটা। জি, কারণ ভাই আপনার জন্য আর প্রশ্ন নাই, আপনি এটা বললেন, ওইটা শুধু একজন দর্শক আপনাকে একদম উদ্দেশ্য করে একটা কথা বলছেন, এটা শুধু পড়ি। জালাল আহমেদ উনি বলছেন, জনাব অ্যাডভোকেট হাসনাত ভাই, রাষ্ট্র সংস্কার আন্দোলন চলতেছে কয়েক বছর ধরে, উনি 2 বছরের কথা বলতেছেন। সাধারণ মানুষ জানতে চায় আপনাদের সংস্কারের সবচেয়ে বড় 3টা দৃশ্যমান ফলাফল কি, যেটা গ্রামের মানুষ বুঝবে। এটা আপনি পরেও বলতে পারেন, আমরা জুলাইয়ের বিভক্তিটা নিয়ে যদি আগে আপনার শুনি। ধন্যবাদ খালেদ এবং রুমিনকেও এবং যারা শুনছেন। আমি রুমিনের কোনো কথারই আসলে বিরোধিতা করছি না। আমি ওর কথার সাথে একটা জায়গা যোগ করতে চাচ্ছি। ওর যা অবজারভেশন, এগুলি নিয়ে আমার কোনো ভিন্নমত নাই। আমি মোটা দাগে তার সাথে প্রায় সবকিছুতে একমত। আমার যেটা ভিন্নমতের জায়গা না, যেটা হচ্ছে যে ঘটনা দিয়ে মনে করতে পারি যে এ তাকে গালি দিল, এই ডান দিকে চলে গেল, এই বাম দিকে চলে গেল, এরকম একভাবে এই বিষয়টাকে দেখা যেতে পারে, ঘটনা সাজায় সাজায় বাহির থেকে যেটা মনে হয়। আর একটু হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে রুমিন প্রথম থেকে যেটা বলছিল, যে বাংলাদেশের রাজনীতিতে রুমিন থেকে আমি, কিংবা আমি থেকে ধরেন একটা অনেক বেশি ধরেন ডানের দিকের একটা মানুষ, সবাই মিলে একটা জায়গায় এবার বাংলাদেশে আমরা একমত হয়েছিলাম। সেটা হচ্ছে যে কেবলমাত্র হাসিনার বিদায় না, হাসিনা হয়ে ওঠে যে শাসনতন্ত্রের উপরে দাঁড়ায়া যে ব্যবস্থাটা আসলে হাসিনাকে ফেসিবাদে পরিণত করে, ক্ষমতার বাইরে থাকলে যে হাসিনাকে আপা বলা যায়, এবং তারপরে হাসিনা ক্ষমতায় যাওয়ার পরে যে আসলে দানব হয়ে ওঠে, এইটুকু যে জায়গা, এই জায়গাটার আসলে একটা পরিবর্তন লাগবে। এটা নিয়ে আমাদের মধ্যে একটা ঐকমত্য তৈরি হয়েছিল। রাস্তার লোক থেকে আপনি যেটা মানে আমার যে প্রশ্ন করছে, সে মনে করছে যে রাস্তার লোক কিংবা গ্রামের লোক বোধহয় সংস্কারটা বোঝে না। বিষয়টা এরকম না। আসলে আমরা সবাই একটা বুঝছিলাম যে এই ব্যবস্থাটার পরিবর্তন লাগবে, এই মহিলাকে বিদায় করতে হবে এই জন্যে যে উনি এখন এই ব্যবস্থাটাকে আসলে পাহারা দিচ্ছেন, ওনাকে বিদায় করতে হবে, এই ব্যবস্থাটা বিদায় করতে হবে। এটা হচ্ছে এক। তাইলে যারা আসলে এই ব্যবস্থাটার পক্ষের মানুষ, এটা তো কেবলমাত্র একজন হাসিনা কিংবা 2টা আসলে হাসিনার বিশ্বস্ত এরকম দলের লোক, কিংবা দলের বাইরে থেকে ব্যুরোক্রেটিক কিংবা আসলে সিভিল মিলিটারি যে জায়গায় আছে, যারা যারা আসলে বাগবাটোরা খাচ্ছিল, তারা কয়েকজনের একটা সিন্ডিকেট, আমরা বলছি অনেক সময়। তো এটা শুধুমাত্র একটা সিন্ডিকেটের উপরে দাঁড়ায় ছিল না। এই সিন্ডিকেট দ্বারা উপকৃত হইতো, কিংবা এই সিন্ডিকেট দ্বারা উপকৃত হয় এরকম দেশে এবং বিদেশে আসলে তার একটা এক ধরনের একটা আসলে যোগাযোগ সূত্র থাকে। এবং তারা, আমি একটা শেষ করে ফেলি, 30 সেকেন্ড লাগবে। এইটার আসলে যারা লাভবান হইতে চায় এটা থেকে, তারা জানে যে বাংলাদেশটাকে এখান থেকে ফিরাইতে হলে, কিংবা বাংলাদেশটাকে আগের জায়গায় রাখতে হলে, কিংবা এরকম একটা জায়গায় রাখতে হলে বাংলাদেশকে আসলে বিভক্ত করা লাগবে। এটা হচ্ছে প্রথম শর্ত। ওকে, জি না কারণ আমি আপনার ফ্লোটাতে ইয়া করে না। জি, আপনি শেষ করে দেন তাহলে, আপনি শেষ যে করেন। আমি শুধু তাইলে আমি এটা বলতেছিলাম যে দেখেন, এই জায়গাটার বিভাজনটা শুরু হইলো কিভাবে। এই জায়গাটার বিভাজনটা শুরু হলো যে একেবারেই যেইগুলিতে কোনো ধরনের বিভক্তি নাই সেই রকম জায়গা দিয়ে শুরু হলো। বাংলাদেশে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, কিংবা আসলে যে নারীরা রাস্তায় নামবে, জিন্সের পাশে হিজাব, এইটা নিয়ে একদম ধরেন এটা সেটেল। এইটা সেটেল করেই তো আমরা আসলে হাসিনাকে তাড়াইলাম। তাইলে এই সেটেলড বিষয়টাকে প্রথমে যে আসলে টার্গেট করা হলো, এটার অর্থ হচ্ছে যে যা আমরা করতে চাইলাম সেই জায়গাটায় থাকতে সেটেল বিষয়টাকে আসলে আনসেটেল করা, একটা ইমমেটেরিয়াল জিনিসকে মেটেরিয়াল করা, 71-এর মতো একটা বিষয়কে প্রশ্নের মধ্যে ফেলা। এবং 71-এর বিষয় নিয়ে তো কোনো প্রশ্ন উঠতে পারে না, কিন্তু এটাকে যখন আপনি প্রশ্ন করেন তখন হচ্ছে 71-এর পক্ষে একটা জিনিস দাঁড়ায়। যে 71-এর কে প্রশ্ন করে 24-কে খুব আঁকড়ে ধরতে চায়, তখন 24-এর বিরুদ্ধে গিয়ে একটা পক্ষ দাঁড়ায়, এবং 71 এবং 24-কে মুখোমুখি করা যায়। এইটা তো ধরেন এমনিতে মনে হয় পাগলেও বিশ্বাস করে না।
কিন্তু বাস্তবতা তাদের শক্তি এত বেশি যে তারা এটা পারলো কিন্তু বাংলাদেশে। ওকে, আমি আমি- আমি এটা বলতেছি, আমি আমি এইটাই আমি হচ্ছে- সেই জন্য একটু সুযোগ চাইতেছিলাম আপনার কাছ থেকে জি, যে বলেন, একটা বলেন। কথা বলার জন্য, যে আপনি যেই ব্যবস্থার কথা বলতেছেন, যেই সিস্টেমের কথা বলতেছেন, যেইটার শেখ হাসিনা আঁকড়ায় ধরে ছিল, সেই সিস্টেমটাকে যদি আমরা ধরে দেই সংবিধান, সেই সিস্টেমটাকে যদি আমরা ধরে নেই সাংবিধানিক ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনা সমূহ, আপনারা যখন এইটা নিয়ে কথা বলতে থাকলেন তখন যেন মনে হইল যে শেখ হাসিনা বই দেখা দেখা এই কাজগুলি করছেন বা করেন নাই, কিন্তু আমার রিডিং হয়েছে শেখ হাসিনা বইয়ে যা আছে তার প্রত্যেকটা কাজ উল্টা করছে। শেখ হাসিনার বইয়ে বা বাংলাদেশের বইয়ে নাই কিন্তু যে আপনি গুম করতে পারবেন, খুন করতে পারবেন, সংবাদপত্রের মাধ্যম বন্ধ করতে পারবেন। আপনারা ব্যস্ত হইলেন হচ্ছে বইটা চেঞ্জ করার জন্য, যেখানে শেখ হাসিনা নিজেই এই বইটা সবচেয়ে বেশিবার ভায়োলেট করছে। আপনারা দুইজনই আইনজীবী, আপনাদের আমি এইটা মূলনীতি আপনি রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি দেখছি শেখ হাসিনা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের একটি মূলনীতিও সে মানে নাই। সে মানে নাই হচ্ছে মানুষের একটা কথা, মানে বইয়ে যা কিছু লেখা আছে ভালো খারাপের এর মধ্যে একটা কথাও সে মানে নাই। কিন্তু আপনাদের কাছে বই পরিবর্তনটাই যখন মুখ্য হয়ে দাঁড়ায় তখন আপনারাই সূচনা করলেন কিনা এই বিভক্তিটার। কারণ এটা আমি মানে আমারে লোকে কেমন দেখে সেটা বলার জন্য আমি একটু একজনের বলে উঠি। মুকিদুল ইসলাম উনি বলতেছেন, খালেদ ভাই নেতাদের দালালি বাদ দিয়ে একটু জনগণের দালালি করেন। বর্তমানে দেশে সাধারণ মানুষ ভালো নেই, গ্যাস বিদ্যুতের তীব্র সংকট এবং উচ্চ মূল্যস্ফীতি, সবকিছুতেই মূল্যস্ফীতি, মানুষকে এখন বিষ খেয়ে মারা যাবে। আমি চেষ্টা করি একটু নেতাদের দালালি বাদ দিতে পারবো কিনা জানি না, যে দেখি হাসান খান ভাই কি বলেন। যে প্রথমত ধরেন আপনাকে ওই জায়গাটাই বলি, জি, আমাদের সংবিধানের যে মূলনীতি বলছেন না, জি, এই মূলনীতিটার একদম শুরু হয়েছে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারটাই হচ্ছে মূলনীতি, রাইট, এবং এই মূলনীতি 8 নাম্বার থেকে শুরু হয়েছে। 8 অনুচ্ছেদ থেকে 8-এর 2 আছে একটা, 8-এর 2-এ বলা হচ্ছে যে এইটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে, কিন্তু এইটাকে আসলে এইটা মেনে চলার জন্যে আপনি কাউকে বাধ্য করতে পারবেন না। তার মানে হচ্ছে যে এইটা আপনার মূলনীতি নির্ভর করছে রাষ্ট্রের যারা কর্ণধার, সরকারে যারা আসবে তারা এটা মানবে কি মানবে না, এটা হচ্ছে তার ঐচ্ছিক বিষয়, ইচ্ছাধীন। রাইট, তিনি মানলে এটা মানবে, না মানলে মানবে না। তাইলে আমরা বলছি যে এই যে জায়গাটা দিয়ে আপনি তাকে মূলনীতিটা মানা না মানার বিষয়ে পরিণত করলেন, ঠিক আছে, কিন্তু আপনি যেখানে ক্ষমতা দিতেছেন তখন সেইখানে এরকম কোনো কথা বলতেছেন না যে এই ক্ষমতাটা আসলে রাষ্ট্রপতি যদি ইচ্ছা না করে তাইলে প্রধানমন্ত্রী প্রয়োগ করবে, এইটা আপনি তখন বলতেছেন না। আপনি ক্ষমতাটা যখন বিন্যাস করতেছেন, ক্ষমতা বিন্যাসের মধ্যে গণতন্ত্র বলতেছেন মানলে মানতে পারে না মানতে পারে, কিন্তু ক্ষমতাটা দিচ্ছেন একজন ব্যক্তির কাছে, সমস্ত প্রেসিডেন্টের ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, সংসদের ক্ষমতা, বিচার বিভাগের ক্ষমতা, বিচার বিভাগের মতো যে সমস্ত প্রতিষ্ঠান আছে যেগুলিকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলি, সেইগুলির ক্ষমতা, কাউকে আসলে আপনি মাফ করে দিবেন কি আসলে ফাঁসিতে ঝুলাবেন এটার ক্ষমতা, সমস্ত ক্ষমতা আপনি কেন্দ্রীভূত করতেছেন একটা পদে। আমি শেষ করে 30 সেকেন্ড শুনেন আপনি। এই যে এটা আছে, এই জায়গাটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এটা সাধারণভাবে পাঠ করলে, আপনি যখন পাঠ করবেন তখন মনে হবে যে এটাতে আপনার সমস্ত অধিকার আপনার পক্ষে, আর আপনি যখন এটা প্রয়োগ করতে যাবেন তখন আপনি দেখবেন যে আপনার পথ হাতে কিচ্ছু নাই, সমস্ত মৌলিক অধিকার পর্যন্ত আরেকজনের হাতে। আপনি যেটাকে মৌলিক অধিকার মনে করেন সেটাও পুলিশের আসলে বিবেচনা সাপেক্ষে। এই যে সাংবিধানিক ফাঁকিটা, এইটার উপরে দাঁড়ায়া প্রধানমন্ত্রী তার ক্ষমতাটা চর্চা করছে এবং ওইখানেই সে গুম খুন এগুলি সবগুলি করতে পারছে। আপনি যখন, আমি এইটা বলে শেষ করি, তাইলে এইটাকে যখন আমরা বললাম তখন আমরা কিন্তু বললাম না যে বইটাই সবকিছু, আমরা বললাম যে বইটা এবং এটার যে সাথে আইন কানুন, এবং যেটা তখন আমরা বলতে পারলাম না। আপনার প্রশ্নটা আমি নিচ্ছি এই জন্যে যে আমরা যখন রাষ্ট্র চিন্তা করি তখন আমরা বলছিলাম আমাদের স্লোগানটা হবে রাষ্ট্র, রাজনীতি এবং অর্থনীতি সংস্কার করতে হবে। আমরা বাধ্য হইলাম রাজনীতি শব্দটা বাদ দিতে, কারণ হাসিনার আমলে যদি আমরা রাজনীতি সংস্কারের কথা বলতাম তাহলে আপনাকে যেরকম বলতেছিলেন নেতার দালালি, তখন একদম রাষ্ট্র চিন্তা যে হাসিনার দালাল হিসাবে মাঠে নামতেছে, এইটা ছিল নিশ্চিত। মানে তখন আপনি আমাকে কোনোভাবেই সেভ করতে পারতেন না। মানে তার মানে হচ্ছে যে রাজনীতি করার ক্ষেত্রে কতগুলি পর্যায় থাকে যে আপনারা বুদ্ধিজীবীরা বিশ্লেষণ করে যেটা যেটা বলতে পারেন, আমরা সেটা জানার পরেও মাঠে যখন নামি
তখন অনেকগুলো ধাপের কথা বলি, অনেকগুলো ধাপের কথা বলতে পারি না। ওকে, কিন্তু আমার মনে হয় যে অ্যাডভোকেট হাসান কায়েম আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আমার মানে পরবর্তী প্রসঙ্গে আমি যাই, যে কারণ কিন্তু এইটা আমার একটা একাডেমিক জায়গা থেকে প্রশ্ন। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো, আমি এখানে আরেকটু 30 সেকেন্ড বলি যে এই বিভাজনটা আরেকটু 30 সেকেন্ড বলি। হ্যাঁ, আমরা বলছিলাম যে সংবিধানের এই জায়গাগুলি, ব্যবহারিক জায়গাগুলিতে, যেখানে আমার এবং রুবিনের এক্সপিরিয়েন্স একই হয়েছে, 50-55 বছরে আমাদের যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সের জায়গাটাই কোথায় কোথায় সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, এই জায়গাটায় আসি। বাকি যেগুলি ফিলোসফিক্যাল পার্ট, এইটাকে আমরা আসলে আলোচনার বাইরে রাখি। আমাদের তরুণদেরকে এটা বুঝাইতে পারছিল যে হাসনাত কায়েম যেটা বলতেছে এটা না, মূলনীতি ফেলাই দিতে হবে, এইখানে আসলে ধর্মনিরপেক্ষতা ফেলাই দিতে হবে, সমাজতন্ত্র ফেলাই দিতে হবে। তর্কটা আমরা তাদেরকে বলছিলাম যে এটা লম্বা তর্ক, এটা করতে পারবা না বাবারা, এটা মাগরিবের ওয়াক্ত, এই শক্ত কাজা হয়ে যাবে। আমি বহুবার বলছি না, সেই জন্য আমি কিন্তু খুব মনোযোগ দিয়া এই যে সংবিধান সংস্কার কমিটি, আমার প্রিয় শিক্ষক প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে যে ওটার মধ্যে যে আলোচনাগুলি দেখাতো সেটা আমি দেখতাম। আমি শুধু একটা কথাই শুধু, মানে আমার হিসাব হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান যদি পৃথিবীতে কিছু থাকে, সব সংবিধান নিয়ে আসলে তর্ক করা যায়, ওইটাও যদি থাকতো সেইটা একটা মানুষের টাইরান্ট হওয়ার পক্ষে বাধা সৃষ্টি করে না এবং মানুষকে আসলে এম্পাওয়ার করে না। কারণ আমি দেখছি যে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা আর নির্বাচনকালীন সময় এই পৃথিবীর কোনো ইলেকশন কমিশনারের নাই। সত্যি আমি দায়িত্ব নিয়ে করছি, এটা আমি রকিবুল হুদা সাহেবও বলছিলাম, কিন্তু সে পারে না, সে ভয় পায়, সে কি করে না করে সেটা তো আর এটা হবে না। অন্য প্রসঙ্গের মধ্যে যাই, সেইটা হলো শেখ হাসিনার সংবাদ সম্মেলন, কথিত সংবাদ সম্মেলন। অনেকে আবার আমাকে মেনশন করছেন যে এইবার খালেদ কি বলবে। আমি বলছি যে উনি মুখ দেখায় না কেন, মুখ দেখা একটা ইন্টারভিউ দেয় না কেন, সেটা আমি বলছিলাম। সেটার জন্য দুই পক্ষের হচ্ছে দুই পক্ষের হলো ঝাড়ি হুমকি এগুলি। এক পক্ষ হচ্ছে কেন আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইছি, সেইটা আমি বিরাট বড় অন্যায় করে ফেলছি। আরেক পক্ষ হচ্ছে কেন আমি বলছি যে শেখ হাসিনার ইন্টারভিউ তো পৃথিবী সবাই নিতে চায়, উনি মুখ দেখায় ইন্টারভিউ একটা দেয় না কেন। এখন উনি একটা কথিত কমু না, এটা তো সংবাদ সম্মেলনই না, বড় বড় এরা করছে, কিন্তু ওইটা তো উনি মুখ দেখায় নাই। কিন্তু এরপরে আবার সরকার একটা প্রতিক্রিয়া জানাইছে। আমরা প্রথমে অ্যাডভোকেট কায়েম আপনার কাছে জানতে চাইবো যে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব, যেই সংবাদ সম্মেলনে উনাকে আবার দেখা যায় নাই, এখন দেখা না যাওয়া সম্পর্কে আমি আর কি বলবো। তো ওইটার রাজনৈতিক গুরুত্ব এবং সরকারের প্রতিক্রিয়া, এই দুইটা নিয়ে যদি আপনি একটু বলেন, আমরা একই প্রসঙ্গে বেশে ফারানার কাছে যাবো। একটু ছোট, আমাদের অনেকগুলি বিষয় জমে গেছে কায়েম ভাই, একটু ছোট। আমি একদম এক লাইনে বলি যে আমি এটা এর আগে বলছিলাম, আসলে শেখ হাসিনা যদি সংবাদ সম্মেলন করে, তাকে তো আসলে সংবাদ সম্মেলন করতে দেওয়াই উচিত, ওনাকে করতে দেওয়া উচিত। ওনার দুইটা অপশন আছে, মানে বাংলাদেশের মানুষের কাছে ওনার একটা কথা বলার আছে যে প্রথমত ক্ষমা চাই, শেষ পর্যন্ত ক্ষমা চাই এবং জীবনে মরণে ক্ষমা চাই। এর বাইরে ওনার কোনো রাজনৈতিক আলাপ শুরুই ওনার করতে পারবেন। আমি শেখ হাসিনাকে যদ্দূর বুঝি, আমি যদ্দূর জানি, ওনার পক্ষে কথা বলা আদৌ সম্ভব না। তাহলে বাকি যে কথা বলবে, শেখ হাসিনার রাজনীতির যদি কোনো অবশেষ থাকে বাংলাদেশে, সেইটা তো বাংলাদেশ থেকে উনি নির্মূল করবেন। উনি বাংলাদেশের রাজনীতিতে আর ঢুকার ওনার কোনো জায়গা নাই। যদি আসলে প্রথমত 96 সালে কিছুটা পারছিল যে ক্ষমা চেয়ে উনি শুরু করছিলেন এবং ওনাকে ওইটাই ওনার কাজ ছিল, তো ওইটা এখানে হয় নাই। এইটা নিয়ে এত উত্তেজিত হওয়া, এটাকে রাগ করা, গুড়গুড় করা, এটাকে করতে দিবে না করতে দিবে, এইগুলির আসলে কোনো, আমি এটার এরকম কোনো গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি না। বরং এটার ভিতর দিয়ে শেখ হাসিনার একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং শেখ হাসিনাকে অকারণে আমাদের ওই যে আপনার উপরে যে ক্ষিপ্ত হয়েছে যে আসলে আমার গ্যাসের আলাপ, পানির আলাপ, তেলের আলাপ, হামের আলাপ যারা আমরা করতে পারতাম, সে আলাপগুলিকে বাইপাস করার জন্য শেখ হাসিনা যেটা করছে, এইটার আসলে বেনিফিটটা বিএনপি কে দিচ্ছে, বিএনপি যেটা করছে এটার বেনিফিট আসলে আওয়ামী লীগকে দিচ্ছে। এইটার বাইরে আমি আসলে আর কোনো এটার রাজনীতি দেখি না। আপনার কাছে মানে আমি আই কান্ট এগ্রি মোর, মানে যেটা হাসনাত ভাই বললেন যে এইটাতে দুই দলই মোটামুটি বেনিফিটেড হয়েছে। আওয়ামী লীগ বেনিফিটেড হচ্ছে কারণ এখন এই ইস্যুটা নিয়ে বেশ 2 দিন ধরে উত্তাল হয়ে আছে, 2 দিন কেন, এর আগের থেকেই। আর বিএনপি বেনিফিটেড হচ্ছে কারণ আমরা এখন ভয়াবহ গ্যাস সংকট, যেটা আমি আমার প্রথম আলোচনায় একটু বলার সুযোগ পেয়েছিলাম, ভয়াবহ গ্যাস সংকট। আমি গ্রামে থাকি, সপ্তাহে 3 দিন খালেদ ভাই 12 থেকে 14 ঘন্টা গ্রামে কারেন্ট থাকে না। এরপরে তো আছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম, এরপরে আছে নানান রকম নাগরিক সমস্যা। এগুলো কোনো কিছু নিয়ে কথা না বলে আমরা এখন আলাপ করছি শেখ হাসিনাকে। আপনি আমাকে বলেন গত 2 বছরে
শেখ হাসিনার অসংখ্য অসংখ্য অডিও ফোন আলাপ হয়ে গেছে না, লিক হয়েছে না, বা ইচ্ছাকৃতভাবে লিক করা হয়েছে না, সেটার সাথে এই কনফারেন্সের ডিফারেন্সটা কোথায়? আমি কিন্তু কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। উনি আসবেন, মানে আমি কোনো ডিফারেন্স দেখি নাই আসলে, একই কথা, না কোনো ডিফারেন্স নাই, রাইট, কোনো ডিফারেন্স। আচ্ছা, ক্ষমার কথাটা আমি একটু হাসনাত ভাইয়ের সাথে যোগ করি। 96 সালে আমারও মনে আছে শেখ হাসিনা বলেছিলেন, যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি, একবার সুযোগ চাই। এক্স্যাক্টলি, আমি যদি কারেক্ট মি ইফ আই এম রং, এইভাবেই শেখ হাসিনা ভোট চেয়েছিলেন যে যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের একটা সুযোগ দেন। আচ্ছা, এইবার কেন এটা বলছে না? এইবার কেন বলছে না জানেন খালেদ ভাই? মনে করে দেখেন তো, 5 অগস্টের পর আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ সময় কোনো আওয়াজ তোলে নাই। এরপরে আস্তে আস্তে আওয়ামী লীগ সমর্থক যেই সাংবাদিকরা আছেন বা যারা হয়তো মিডিয়াতে কাজ করেন, তারা একটু 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন কথা বলা শুরু করলেন, এবং তারা এই কথাটা খুব আস্তে আস্তে আওয়াজটা বাড়া শুরু হলো তখন, যখন দেখা গেল যে বাংলাদেশে একটা বিন্দু পরিমাণ সুশাসন গত 2 বছরে কোনো সরকার কায়েম করতে পারে নাই, যখন দেখা গেল অর্থনীতির অবস্থা আরো খারাপ, যখন দেখা গেল যে নাগরিক সমস্যাগুলো নিয়ে আমি কথা বলছিলাম সেগুলো কোনোটা কোনো সরকার হ্যান্ডেল করতে পারে নাই, যখন দেখা গেল মববাজি যেভাবে ইউনূস সরকারের সময় হয়েছে কাছাকাছি, তারেক সরকারের সময় একই রকম প্রায় কাছাকাছি, যখন দেখলো হামে 800 উপরে শিশু মারা যাচ্ছে কিন্তু কোন সরকারই সেটা দায় নেবে না, ইভেন বিএনপি মানে ট্রাই করছে ইউনূস সরকারকে ডিফেন্ড করার, মানে একটা ভয়াবহ অবস্থা। এবং ধীরে ধীরে আমার এই পরিবর্তন, বাংলাদেশে তো আমি আছি, হাসনাত ভাই আছে, আপনি যুক্ত আছেন, আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আস্তে আস্তে কিন্তু আওয়াজটা জোরদার হওয়া শুরু হলো যে নিরাপত্তা নাই, মববাজি, চাঁদাবাজি, নাগরিক সুযোগ সুবিধা একদম খারাপ, এবং শেখ হাসিনার সময় অন্তত আমি কথা বলি আমার উপরে বিপদ আসবে, হাসনাত কায়ুম ভাই কথা বলবে হাসনাত কায়ুম ভাইয়ের উপর বিপদ আসবে, কিংবা আরেকজন আন্দোলন করতে নামবে তার উপর বিপদ। কিন্তু যেই মানুষটা মধ্যবিত্ত, যে মানুষটা প্রাইভেট অফিসে চাকরি করে, প্রাইভেট একটা চাকরি করে, 1 লাখ বা 80,000 টাকা বেতন পায়, তার জীবনটা তো নিরাপদ ছিল খালেদ ভাই, তার তো নিরাপত্তা নিয়ে কোনো টেনশন ছিল না, সে তো নিশ্চিন্তে রাতে ঘুমাইতে পারতো বাসায়, সে তো বাজারে গিয়ে অন্তত মানে দৈনন্দিন বাজারটা মোটামুটি না। কিন্তু আপনি তো নির্বিঘ্নে। আপনি তো একটা স্বাভাবিক অবস্থার কথা বলতেছেন, কিন্তু মানুষ তো আসলে বিপদে পড়ে, তার চিকিৎসা, জরুরি চিকিৎসা প্রয়োজন হয়, তার বিরুদ্ধে তার কোনো একটা মামলা পরিচালিত হতে পারে, তার আপন ভাই কর্তৃক বা নেইবার কর্তৃক, মানে যে কোনো কিছু যেটা বোল্ড ফ্রম দ্য ব্লু, একদম সাধারণ মানুষেরও এরকম নানা ধরনের ঘটনা ঘটে, তখন তো সে দেখতো যে সে বিচার পায় না, পুলিশ তার পক্ষে কথা বলে না, সে যদি আওয়ামী লীগ না করতো বা বিএনপি না করতো তাহলে তার আসলে কোনো জায়গা নাই বাংলাদেশে। ওইটার মতো তো সাংঘাতিক একটা দমবন্ধ পরিস্থিতি তো আর আমরা আসলে নাই, নাকি আসি, সেটাও যদি বলতেন। আপনি কি বিচার পাচ্ছেন? গত কয়েক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি সংসদে তুলে ধরেছি, কয়টা ঘটনার বিচার? আপনি আসেন মামলা, আগেও আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীদের নাম হরে দরে সবার নাম দিয়ে লাস্টে 100 অজ্ঞাতনামা, এবং সেই 100 থেকে 500 অজ্ঞাতনামার মধ্যে একই রকম আছে, তাহলে বেঁচে পারে না আপনি একটু একই রকম আছে, তাহলে আমরা কি এইটা হাসনাত কায়ুমের কাছে শুনবো যে একই রকম আছে কিনা, বা দুর্ভোগটা একই রকম আছে, দুর্ভোগটা একই রকম আছে, সেই মামলা বাণিজ্য, সেই শোন অ্যারেস্ট, সেই মানে ঘটনা ঘটুক না ঘটুক বিরোধী দলের নামে মামলা, সেগুলো চলতেছে। অন দ্য টপ অফ দ্যাট যুক্ত হয়েছে ভয়াবহ রকম চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা, যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলো হচ্ছে নিউ এডিশন। তো মানুষ তো এখন বলতে বাধ্যই হবে, এবং এটা তো আওয়ামী লীগকে একটা সাহস দেবে যে ও আমাদের তো পাল্টাইছিলা, তো কোন বেটার প্রোডাক্টটা তোমরা পেলা। অনেকে বলতেছেন যে আওয়ামী লীগ যে সাহসটা পাইতেছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন আপনি, কারণ আপনি একটা পরিচিত সংসদ সদস্য, আপনি আওয়ামী লীগের আসার পথ, এই ব্যাপারটা কি আপনি কিছু বলবেন? যে মানে দেখেন আমাদের রিসার্চ টিমও এরকম লেখছে যে আপনি হচ্ছেন সবচেয়ে বেশি শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন, যে হ্যাঁ উনি আসবে বা ওরকম কোনো কিছু। ভাই শুনেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, বাট এট দ্য সেম টাইম আমি একজন লয়ার, এবং আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। সো আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে আমি চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে আমি কি করতাম। সো এই জন্য আমি বলছি কমন সেন্স বলে শি উইল বি ব্যাক,
এটা আমার কমন সেন্স বলে। 3টা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি এখনই কেন আমি বলেছি। আচ্ছা, চটচট করে এক বলে দেন। হচ্ছে জি। ওনার রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস এবং ত্যাগের ইতিহাস আছে ওনার পরিবারের। ওনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। 2 হচ্ছে ওনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। 3 হচ্ছে ওনার বয়স। উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় দল যেটার পেছনে ওনার বাবা, ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ, সেই দলটার কি হবে? তো আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম। তো আমি সেই কমন সেন্স থেকে বলছি। আর আমি আজকে আপনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটাও ক্লিয়ার করি, বিএনপির যখন ওই ডোবার নিচে বসে বসে বিএনপির মনোবল চাঙ্গা করার জন্য যেমন আমাকে দরকার ছিল, কারণ বিএনপি তখন আসলে বিপদে ছিল এবং বিএনপির পক্ষে কথা বলার কেউ ছিল না। তো আমি তখনও যৌক্তিক এবং সত্য কথা বলেছি, বিএনপির পক্ষে গেছে। এখন আমি যৌক্তিক এবং সত্য কথা বলি। আওয়ামী লীগ যদি কোনোদিন বাংলাদেশে ফেরে, কোনোদিন যদি বাংলাদেশের রাজনীতিতে যায়, আপনি মোটেও ভাববেন না যে তাদের সাথে আমার খুব ভালো একটা বনিবনা হবে আর ওকে, আমি গিয়ে তাদের হাল ধরবো। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমি একটু হাসান কামাল ভাইয়ের কাছে শুনতে চাই। হাসান কামাল ভাই, ঠিক আছে, আমরা যদি ব্যারিস্টার ফারহানার সাথে একমতও হই এই প্রসঙ্গে, আর কি একমত হই, এখন আওয়ামী লীগের যে এই কথা বললে আবার সালাউদ্দিন সাহেব আমাকে কারেক্ট করে দিবেন যে নিষিদ্ধ ঘোষিত বলেন, আবার এনসিপি এসে বলবে যে আচ্ছা ঠিক আছে বললাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে বললেন যে তিনি আসতে চান, মানে বা আসবেন, তিনি ডেট দিতেছেন কেন? মানে তিনি আসলে, মানে আসলে কি হবে, মানে আসতেছেন না কেন, বা আসলে ডেট দেওয়া এগুলির কি কারণ? আর একজন দর্শক উনি অনেকবার একটু অনেক, মানে আমার চোখে পড়লো, অনেকবার বলছে কিনা সেটাও তো বলা একটা মুশকিল। উনি বলছেন খালেদ মহিউদ্দিন 100% দালাল জামায়াতের। ভাই ঠিক আছে, হাসান কামাল ভাই আপনি যদি একটু বলেন যে মানে উনি ডেটটা কেন দিতেছেন? আচ্ছা, আমি ওই প্রশ্নটা যাওয়ার আগে আমি রুমিনের সাথে একটু ভিন্ন মত করি। আমি মনে করি যে আসলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা কিছু কিছু ক্ষেত্রে আগের চাইতে অনেক খারাপ হয়েছে। যেমন ধরেন মাদকের যে বিস্তার, রুমিন যে সমস্ত খারাপ ভোগান্তির কথা বলছে এটার সাথে যোগ হবে মাদকের বিস্তার, মাদক এইটা অনেক বেশি, এবং এটা পার্লামেন্টে তাদের দলের লোকজন পর্যন্ত ধরেন এগুলি নিয়ে কথাবার্তা বলতেছে। ভাই আরেকটা বলি, আমার কাছে বেশি লোক বলতেছে জুয়া খেলে নাকি মানুষ, কি টাকা টোকা দিয়া ওই যে জুয়া খেলে, ওইটা একটা অনলাইন জুয়া, একটা অসম্ভব ব্যাপার হচ্ছে। জি, আরেকটা হচ্ছে মাদকের বিস্তার। এটা হচ্ছে যে আমি আমার গ্রামে, রুমিন তো এলাকায় থাকে, আমিও যাই, আমার গ্রামে এরকম দেখছি যে বাপ মায়ে গরু বিক্রি করছে, সেই টাকাটা মাদকাসক্ত সন্তান নিয়ে যাওয়ার জন্য মাকে মারধর করছে। আর অনেক জায়গায় তো এখন দেখেন যে মাকে মেরে ফেলতেছে, বাপকে মেরে ফেলতেছে। এগুলি বাংলাদেশের সামাজিক কাঠামোর মধ্যে এর আগের যে ধারণাগুলি মানুষ একদমই মানে কল্পনাও করতে পারতো না, সেই সমস্ত ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। এটা একটা, তো এইটা যোগ হয়েছে। কিন্তু আমি আবার এটা রুমিনের সাথে যেটা যোগ করতে চাই, যে আওয়ামী লীগের আমলে এই সমস্ত যে পথে ঘাটের যে নিরাপত্তা ছিল, কিংবা এরকম একটা স্বস্তিতে মানুষ ঘরে ফিরতে পারতো, শান্তিতে ঘরে ফিরতে পারতো, তার মধ্যে ধরেন আমাকে তুলে নিয়ে যাবে কিংবা রুমিনকে তুলে নিয়ে যাবে, এটাই ছিল। কিন্তু এটার মধ্যে একরামের মতো লোকও ছিল, যে মানুষটা আসলে খুন হয়ে যাবে অকারণে এবং আশঙ্কার মধ্যে ফিরতে পারবে না, আশঙ্কার মধ্যে মানুষ থাকবে। এবং আওয়ামী লীগ করলো, এই জায়গায় আওয়ামী লীগ করলো, মানে আওয়ামী লীগ করাও গ্যারান্টি না, আওয়ামী লীগ করাও গ্যারান্টি। এই জায়গাটার একটা পরিবর্তন এখন পর্যন্ত আছে, যে মানুষ আসলে এই জায়গার মনে করছে না যে তাকে কেউ তুলে নিয়ে কালকে গুম করে ফেলতে পারে কিংবা এরকম করতে পারে। সো এইটা হচ্ছে একটা বড় রকমের চেঞ্জের জায়গা, আমি এটা মনে করি আওয়ামী শাসনের সাথে। আচ্ছা তাহলে বাকি অংশটা যেটা আপনি বললেন, জি আমি আপনি আবার যদি আমাকে একটু ধরায় দেন, আপনি যেটা বলছিলেন যে বাকি, মানে আমি যেটা শেখ হাসিনার সংবাদ সম্মেলনে, তো রুমিন সংবাদ সম্মেলন, তার প্রতিক্রিয়া, শেখ হাসিনার ফিরে আসা সম্পর্কে তার বক্তব্য, এগুলি তো উনি বলছেনই। আমি শুধু জানতে চাইছিলাম যে উনি যদি ফিরেও আসেন ডিসেম্বর ডেট দেওয়া বা এটা বলার, মানে উনি কি চাচ্ছেন আসলে, মানে কি চান? এটা তো হচ্ছে ওনার চাওয়ার উপরে। ধরেন এখন দুইটা দেশ, এগুলি হচ্ছে রুমিন অ্যাডভোকেট, আমিও ধরেন তো কোনো কারণে অ্যাডভোকেট ধরেন। এখন এইটা উনি একটা দেশে যেভাবে গেছে, ধর উনি পাসপোর্ট ভিসা টিসা কিছু নিয়ে যান নাই, বা ওনাকে এখন তো কেউ ভিসা দিবে এরকম, তো উনি একজন সিভিলিয়ানের মতো আসবেন, আসতে পারবেন এরকম তো কোনো ব্যবস্থা নাই। কিংবা ওই যে বাচ্চারা ট্রোল করে যে ওনাকে কোনো একটা বর্ডার দিয়ে ঢুকায় দেওয়া হলো কোনো একটা দেশে অঞ্চলে, এরকম তো না। যদি এরকম হয় সেটার তো হওয়ার কোনো সুযোগ নাই। তাইলে ভারত বাংলাদেশের মধ্যে কোনো না কোনো একটা
ব্যবস্থাপনা লাগবে যে উনি আসবে। তার মানে বাংলাদেশ তো চাচ্ছিল যে উনি যেন আসে। হুম। আমাদের এনসিপি বলেন কিংবা সবার মানুষের চাওয়াই তো মিলে গেছে। সবার চাওয়া তো হচ্ছে যে উনি এখানে যেন আসে, জি। উনার যেন ট্রায়ালটা উনি ফেস করে। হ্যাঁ। তো ট্রায়াল হয়ে গেছে, এখনো পেন্ডিং ট্রায়ালও আছে। উনি আসলে স্বাভাবিক নিয়মে আইনের পথে ওনাকে যদি বাংলাদেশ চায় এবং ভারত যদি ওনাকে আসলে দিতে সম্মত হয়, তাহলে তো উনি এসে যেভাবে লিগ্যালি ঢুকবার কথা, উনি জেলে ঢুকবেন, ওনার ফাঁসির আদেশ হয়েছে, সেগুলির আসলে উনি আপিলের সুযোগ পাবেন কিনা সেইটাই যাবেন, ওই লিগ্যাল ফাইটটা শুরু হবে। কিন্তু উনি যেভাবে যে আমি অমুক তারিখে আসবো এবং এই কথাগুলি নিয়ে আলাপ হইতে থাকে এবং এই আলাপগুলি পত্র পত্রিকা টেলিভিশন ছাপতে থাকে, এগুলি নিয়ে আমাদের মতো লোকজন তর্ক করতে থাকে, এটার কোনো অর্থ আমি বুঝি না। আমি বুঝি যে এইরকম মানে বাস্তবতা বিবর্জিত, মানে কোনো ধরনের পদ্ধতিগত আলাপ ছাড়া উনি আসতেছেন এবং উনি ডেট দিয়ে আসবেন। কেউ এখানে তাকে ক্যান্টনমেন্টে আর এই বিমানবন্দরে ঠেকাইতে যাবেন, কেউ না, এই আলাপটা আমি এটা বুঝতেই পারি না। আমি এই আলাপটা এটা তো আসলে বোঝার তো কিছু, এই আলাপটার তো আসলে কোনো আলাপ না, এটা তো প্রলাপ। হাইবার আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। বেরসা ফারানা থেকে শুরু করি। বেরসা ফারানা, এইটাও একটু কমন প্রশ্ন যে জাতীয় নির্বাচনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে ছাত্রদল ও ছাত্র শিবির। গতকাল না, মানে আসলে আমেরিকার দিনের হিসাবে, বাংলাদেশের হিসাবে আরেক দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসার সংঘর্ষে জড়িয়ে পড়েছে, মঙ্গলবার দিন আসলে জড়িয়ে পড়েছে এই দুই ছাত্র সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তিও বলা যায় যে ছাত্র শিবিরের সঙ্গে ব্যাপারটা বিএনপির যে ছাত্র দল তার বিরুদ্ধেই একটা অবস্থান নিয়েছে। এইটার কারণ বা এইটা এবং শক্তি প্রয়োগটা আমরা খুব দাপটের সঙ্গেই দেখছি। এইটার কারণটা আপনারা আসলে কি দেখেন? এইটা কেমনে ছাত্ররাও মানতেছে বা ছাত্ররা মাইনা নিবে কিনা, বা ছাত্রদের জন্য এটা কি হচ্ছে? একই প্রশ্ন হাসান কায়েম ভাইয়ের জন্য। একটু সংক্ষেপে একটু বললেন বেরিসা ফারানা। মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহর মন্তব্য একটু পড়ে শোনায়। খালেদের আত্ম অহংকার, বেয়াদবি, এসব তার পারিবারিক শিক্ষা। ওকে, ছাত্রদল ছাত্র শিবির এই কারণে এটা একটু যদি বলেন। খালেদ ভাই, এটার একটাই কারণ আমি চোখে যেটা আমার মনে হয় যে দুটো দল বা যেই রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে এই মুহূর্তে, তাদের কারোরই কোনো পরিবর্তন হয় নাই। আমরা 90-এর দশকেও দেখেছি, 80-এর দশকে দেখেছি, 90-এর দশকে দেখেছি, পরবর্তীতে দেখেছি, এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে যেই দলটি ক্ষমতায় থাকে তারা অন্য যেই রাজনৈতিক দল, প্রধান প্রতিপক্ষ যে রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন, তাদেরকে পুরোপুরি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একেবারে বিতাড়িত করে দেয়। আমরা দেখেছি হলের কাহিনী, আমরা দেখেছি অন্যান্য জায়গায় যেভাবে ভিন্ন মতকে তারা ক্যাম্পাসের মানে একেবারে দমন করবার জন্য যা যা করে। এটার থেকে আমরা এখনো বের হই নাই। আশা করেছিলাম যে 5ই অগস্টের পর মূল রাজনীতিতে মূল দলগুলোর মধ্যে যেমন পরিবর্তন আসবে, একইভাবে এই দলগুলোর অঙ্গ সংগঠনগুলোর মধ্যেও পরিবর্তন আসবে, বাট সেটা হয়নি। এখানে যেটা ইন্টারেস্টিং যে যেই ছাত্র শিবিরের মাদার অর্গানাইজেশন জামাত, যেটা পাকিস্তান আমল থেকে শুরু করে মানে ভারতে জন্ম, তারপরে পাকিস্তান আমল এবং পরবর্তীতে বাংলাদেশ, কখনো কিন্তু তারা অল্প কয়েকটা আসনের বাইরে, একটা দুটা ছিল পাকিস্তানে এবং পরে বাংলাদেশে হয়তো 3-4টা আসন তারা পেয়েছে, এবং সেটা বিএনপির সঙ্গে জোট টোট করে। তারপরে তো এরপরে যখন 77টা আসন তারা পেল, তখন তো আমি মনে করি এবং 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 ভেরি ইন্টারেস্টিংলি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তারা একেবারে ব্রুট মেজরিটিতে তারা মানে ছাত্র ইয়েগুলো সংগঠনগুলোতে তারা যখন আধিপত্য বিস্তার করলো, তখন কিন্তু তাদের একটা আশা তৈরি হতেই পারে যে আমরা হচ্ছি নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি। তো নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি হিসেবে তাদের আধিপত্য কায়েম করা, ক্ষমতার প্রদর্শন করা, এগুলো আসলে খুব অবাক হওয়ার মতনও কিছু না। আর বিএনপির যেটা, তারা তো এত বছর বাংলাদেশের জন্মের পর থেকে তারা দেখে আসছে যে যেই দল ক্ষমতায় থাকে ছাত্র সেই দলে ছাত্র সংগঠনের আধিপত্য থাকে সব জায়গায়। তো সেটা তারা বজায় রাখার জন্য যা যা করা দরকার, মানে একই সিস্টেম, একই ফর্মুলা, মানে মানে একদম ঢাকায় ফর্মুলা, ছবির ফর্মুলার মতোই একদম ফর্মুলা, খুবই প্রেডিক্টেবল, এরকমই হওয়ার কথা, একদম কোনো পরিবর্তন হয় নাই। আমি
রুবিন, খুব দ্রুত আপনি যদি এইটা নিয়ে একটু রেসপন্ড করেন, কারণ একই প্রশ্ন বারবার আসছে। মোহাম্মদ ইমাম হোসেন উনি বলছেন, দালাল খালেদ, আমি রুমিন আপুকে প্রশ্ন করতে চাই, গত পরশুদিন জাহেদ বলল হাসিনার বক্তব্য প্রচার নিষেধ এবং সেই কথা মেনে ওরা কেউ প্রচার করলো না বা নিউজ করলো না। আচ্ছা, আপনারা কি মনে করেন বর্তমান মিডিয়া স্বাধীন? দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, রাফসান ইসলাম উনি বলছেন, খালেদ ভাই রুমিন আপাকে ডাইরেক্ট প্রশ্ন করেন, শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার খুন করা হয়েছে, হাসিনার বিচার বা ফাঁসি চাচ্ছে না কেন রুমিন আপা? অন্য আলাপ দিয়ে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে কেন? আপনি যদি 1 মিনিটের মধ্যে একটু বলেন। এক হচ্ছে যে মিডিয়া প্রচার করে না, এবং খালিদ ভাই, আমি মিডিয়ার ব্যাপারে বলেছিলাম যে শেখ হাসিনার সময় মিডিয়া বলেছিল যে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। হ্যাঁ, তাতে কি তারেক রহমানের কোনো ক্ষতি হয়েছে? বাংলাদেশের প্রতিটা মানুষ যারা তারেক রহমানের বক্তব্য শুনতে চায় তারা তাদের মতো করে তারেক রহমানের বক্তব্য নিজ নিজ মোবাইলে শুনেছে, তাই না? আচ্ছা, এবং তারেক রহমান সাহেব পরবর্তীতে প্রধানমন্ত্রী হতেন। তো শেখ হাসিনার বক্তব্য যদি কেউ শুনতে চায়, আপনি বলেন, এই ইন্টারনেটের যুগে আপনি কি কাউকে আটকায় রাখতে পারবেন? তো এটা খামোখা, এটা যখন তারা করে তখন যেটা হয় যে আগের সরকারের আমলেও তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, ভিন্ন মত দমন করে, এই অ্যালিগেশন গুলো আসছে। এই সরকারের আমলেও বিএনপি যে চেয়ে পড়ে তাদের ঘাড়ে এই অ্যালিগেশন গুলো নিচ্ছে যে তারা ভিন্ন মতে বিশ্বাস করে না, তারা দমন করতে চায়, মিডিয়াকে কন্ট্রোল করে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আরেকটা যেটা আমাকে প্রশ্ন করেছে, আমি ফাঁসি চাই না বা কি চাই, আমি বিচার চাই ভাই। আমি সবার সুস্থ ন্যায় বিচার চাই। এমন কি আমি জামাতে ইসলাম মানে আমি, অনেকে বলছে যে রুমি তো বিএনপি থেকে বের হয়ে হয়তো জামাতে গেলে সুযোগ সুবিধা কিছু বেশি পেত, সময় বেশি পেত, একটা অর্গানাইজ ফোর্স তার সঙ্গে থাকতো। আমি তখন বলেছিলাম যে যেখানে আদর্শের ন্যূনতম মিল নাই সেখানে কেবলমাত্র কিছু সুবিধার জন্য তো একটা দল যাওয়া কোনো অর্থ নাই। তো আমি কিন্তু সেই আদর্শিক ভাবে 180 ডিগ্রি মানে উল্টা থাকা সত্ত্বেও আমি কিন্তু বলেছিলাম, জামাতের যখন হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছিল আমি বলেছিলাম যে না, এই হিউম্যান রাইটস তাদেরকে দিতে হবে। আপনি ইভেন যখন আবরার হত্যাকাণ্ড হলো আমি বলেছিলাম যে ইউ ক্যানট গিভ আ ডগ আ ব্যাড নেম এন্ড কিল ইট। এই প্রিন্সিপাল আপনি চলতে পারেন না। আপনি একটা মানুষকে চেরি পিকিং এর মতো করে আপনি তাকে একটা তকমা দেবেন শিবির আর তারপর তাকে হত্যা করবেন, এটা চলতে পারে না। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি জামাতের রাজনীতিকে সমর্থন করি। একইভাবে সেটা জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যেটাই হোক, যেখানে মানুষের নাগরিকের অধিকারের প্রশ্ন আসবে সেখানে আমি কথা বলবো। এটা আপনার ভালো লাগলেও বলবো, আপনার ভালো না লাগলেও বলবো। অ্যাডভোকেট হাসনাত কায়েম, ছাত্রদল এবং ছাত্র শিবির এবং আধিপত্য বিস্তার নিয়ে আমরা খুব শুনতাম আওয়ামী লীগের আমলে, আধিপত্য বিস্তার নিয়ে। এটা তখন আওয়ামী লীগের আমলে তার কেউ ছিল না, ছাত্রলীগ দুই গ্রুপের মধ্যে। এই আধিপত্য বিস্তারটা কি ছাত্রদের মধ্যে, মানে সাধারণ ছাত্রদের মধ্যে অনেক বেশি কাম্য? মানে এইখানে তারা কি পপুলিস্ট রাজনীতিটাই করতেছে কিনা? মানে বেশি সংখ্যক ছাত্র চাইতেছে যে এটা হয় শিবির দখল করুক বা দল দখল করুক বা এনসিপির যে ছাত্র শক্তি আছে তারা দখল করুক, এইটার ক্ষেত্রে কি তারা একটা পপুলিস্ট রাজনীতি করতেছে? মানে ছাত্ররাই কি চায় যে একটা দখলদারিত্বের একটা রাজনীতি থাক শিক্ষাঙ্গনে? না, প্রশ্নটা যেটা হয়, মানে ঘটনাটা যেটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মানুষের কাছে আসলে ক্ষমতা কিংবা ক্ষমতার ধারণা আসলে তৈরি হয় কারো কারো সম্ভব। ধরেন আপনার যখন রাকসু থেকেও জিএস, তাহলে রাকসুর জিএস এর কিছু ক্ষমতা আছে এইটা মনে করা হয়। কেন? সে ক্ষমতা দিয়ে আসলে বিসির সাথে কথা বলে, প্রক্টরের সাথে কথা বলে, কলের কমিটির সাথে কথা বলে, একজনকে বের করে দিলে বিচার করে, এরকম কিছু মানুষ আসলে যুক্ত হয়। আবার এটার বিপরীতে যারা আসলে ক্ষমতা চর্চা করে তার বাইরে কিছু মানুষ যুক্ত হয়। যেই মানুষেরা ধরেন হতাশ হয়েছে এবারের অভ্যুত্থানের পরে, সেই মানুষেরা আসলে কোথাও আসলে আর যাইতে চায় না। প্রাইভেট ইউনিভার্সিটিকে দেখলে আপনি বুঝবেন যে অভ্যুত্থানের পর এই যে বিভাজনের গল্প বললেন না, অভ্যুত্থানের পর সবাই ঘরে গিয়ে আসলে পড়াশোনা শুরু করলো, মনে করলো এত কিছুর পরে যখন আসলে পরিবর্তনটা হইলো না, তাহলে রুমিন আর আমি না হয় মিশন নিছি যে আমার সারা জীবন আমি মানুষের জন্য কথা বলতেই থাকবো। একটা ছেলে একটা যে একাডেমিক জীবনে গেছে, ও তো এটা করার জন্য যায় নাই, ওর তো এটা মোটো না। ওর মোটো তো ওর একটা সিম্পল লাইফ, ও আসলে একটা কেরিয়ার বিল্ড আপ করবে, একটা শান্তিতে থাকবে, চাকরি পাবে, পড়াশোনা করার পরিবেশ পাবে, ওরকম। তাহলে যারা পপুলিস্ট আর যারা সাধারণ ছাত্র তারা তো এটা চায় না, কিন্তু তারা যারা এটার শিকার হয় তাদেরকে যেহেতু তারা সংঘবদ্ধ থাকে না, তারা দলবদ্ধ থাকে না, এটাকে প্রতিরোধ করার জন্য বারবার সে আগে আসতে পারে না। এই ঘটনাটাকে ধরেন ব্যবহার করে কি হয়েছে আপনি দেখেন। আমরা মনে করছিলাম ছাত্র সংগঠনগুলি হইলে এগুলি ছাত্রদের প্রতিনিধিত্ব করবে, সবগুলি ছাত্র সংগঠন, অনেকগুলি ছাত্র সংগঠন হইল, যে সমস্ত প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন আছে আপনি ধরেন
এই যে শিবির জামাতের কথা বলা হলো, শিবিরের কথা বলা হলো, এদের সম্পর্কে একটা ইমপ্রেশন ছিল যে এরা ভালো মানুষেরা করে, এরা আসলে ওদের চরিত্র ওদের চাইতে ভালো। কেবলমাত্র কয়দিন একটু ক্ষমতা পাইছে, দেখেন আপনি ক্ষমতার সাথে না হাসান কাবে, হাসান কাবে, ক্ষমতা আমি প্রশ্নটা কোথায় করতে চাইছিলাম, প্রশ্নটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বড় 4টি বিশ্ববিদ্যালয় সহ দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ছাত্রছাত্রীরা ভোট দিতে পারছে, তারা যে একটা নির্দিষ্ট মতবাদের আদর্শের, এখন বলে যে আমি শিবির না, আমি জামায়াত না, বা আমি অমুক না, কিন্তু জনাব সালাউদ্দিন আম্মারের রাজনীতিটা তো বোঝার পরও তাকেই আসলে ভোট দেওয়া হয়েছে। উনি দুইটা জিনিস আমি বলি, আমি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা আমি একদম বলিনি, আমি দেখলাম উনি শিক্ষকদের জিজ্ঞেস করতেছেন আপনি এখন এখানে এটা কেন করতেছেন, আমাকে কেন ডাকতেছেন না, উনি এইটা করতেছেন, এবং উনি গর্বিতভাবে বেলচা হাতে যাইতেছেন। উনার সভাপতি আবার বলতেছেন যে সাংবাদিক উনার জন্য ভালো করে কথা বলবে তারেও আমি এটা করে দিব। উনারা দেখতেছেন উনাদের কাজ যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি জীবনে শুনি নাই ছাত্র সংগঠনের দায়িত্ব হচ্ছে কোন মানুষের কি প্রেফারেন্স সেইটা নিয়ে কথা বলা এবং তাদেরকে আটকায় দেওয়া, এটা তার কাজ, এবং সেটা করতেছে গর্বিত হইয়া, এবং তাদেরকে আবার ভোটও দেওয়া হচ্ছে না। মানে ভোটটা তারা যখন পাইছিল, আমি ওই জায়গাটার কথা বলি, জি, ভোটটা যখন পাইছিল তখন দুইটা জিনিস ছিল। ভোটটা যখন তারা নিছে তখন আসলে তাদের সম্পর্কে ইমপ্রেশনটা ছিল এরকম, যেটা বললাম যে ক্ষমতা পাওয়ার পরে যে চর্চাটা করতেছে, এই চর্চাটা তার চর্চা না, এর বিপরীত চর্চাটা তার চর্চা, এরকম একটা ইমপ্রেশন ছিল। কিন্তু পাওয়ারের পরে আসলে পাওয়ারের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা এমনকি জামাতের বেলায়ও বের হয়ে আসতেছে। আমি তো বলি যে আসলে যখন দেখেন এখন আওয়ামী লীগকে কোনো দর্শনকারীদের মধ্যে আওয়ামী লীগ পাবেন না, সব দর্শনকারী হয় জামাত হবে অথবা বিএনপি হবে, মানে এইটা হচ্ছে একদম কমন, মানে কখনো আপনি পাবেন না পাওয়ারের সাথে না এসে দর্শন করতেছে এরকম রোগটা পাবেন না। কিন্তু আমি এটা বলতেছি এই কারণে আমি বলি যে ছাত্ররা যখন তাদেরকে ভোটটা দিছিল তখন তাদেরকে মনে করছিল যে ওই সমস্ত প্রচলিত পাওয়ারের বাইরে এসে তারা ছাত্রদের পক্ষে একটা অন্য রকমের বন্দোবস্ত তারা তৈরি করবে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখছেন এটা, এখন কালকেই এটার প্রতিরোধ হবে আমি এটা মনে করি না। কিন্তু এইটা আসলে আমি যেটা বলছিলাম যে ছাত্র দলের উচিত ছিল এই পথে না হাইটে তার রাজনীতিটা করা। তো ছাত্র দল তো স্বাভাবিকভাবে সে পাওয়ারে আছে, সে মনে করতেছে পাওয়ার প্র্যাকটিস করবো আমি, তুই আম্বার কেন, তো তুই বেল চালিয়ে গেলে আমি আসলে পিস্তল নিয়ে যাব, এবং সেখানে ছাত্র দলের সাথে যুব দলের নেতা চলে যাবে। আপনি এই কথাটা একটু শুরু করে দেন, তারপর আমরা একই প্রশ্ন নিয়ে আসলে বেঁচে ফারানের কাছে যাই। আমি শুধু জানতে চাই, গতকাল একজনের দেখলাম যুব দলের উনি একটা সবুজ রঙের লাঠি দিয়ে একে মারে, তারে কি করে, তারে জিজ্ঞেস করে, এবং উনার পিছনেও আমি অনেক মানুষ দেখতে পাচ্ছি, মানে অনেক ছাত্র যুবা, এরা কারা আসলে সবাইকেই ক্ষমতার ভাগ পায়, মানে কিভাবে একটা লোকের রাস্তায় দাঁড়ায়া জিআই পাইপ দিয়ে আরেকটা লোকরে মারবে সেটা সে বলে, হেলমেট পরে, যুব দলের কি জানি নাম, ওনার নাম ওই যে নয়ন সাহেব, পুরো নামটা ভুলে গেছি, ওই মানে এর পিছনের লোকরা কারা, মানে আপনারা তো রাজনীতি করেন, মানে এরা কারা, এরা সবাই কি বিএনপির, সবাই ছাত্র দলের, সবাই যুব দলের, মানে নিশ্চয়ই এরা ছাত্র দল কখনো এটা হচ্ছে আসলে এবং এরা বেনিফিট পায় না নিশ্চয়ই বেনিফিট পায় অথবা বেনিফিটের ইমপ্রেশনে থাকে, বেনিফিট পাবে এটা আশা করে। আচ্ছা, সবাই যে বেনিফিট পায় গেছে এরকম, কিন্তু বেনিফিট যেখানে পাওয়ার পথ হচ্ছে এইটা ওনার পেছনে যাওয়া এবং ওনার সাথে গিয়ে একজনের মাথায় বাড়ি দেওয়া, ওনার সাথে গিয়ে একটা ছেলেকে আসলে ধরে নিয়ে আসা, এইটাই যে এখানকার রাজনীতি। এই মাফিয়া তন্ত্র এবং রাজনীতিকে তো সমার্থক করে ফেলা হয়েছে। চাঁদাবাজি, ধান্দাবাজি, কিংবা ধরেন এই যে ড্রাগবাজি, সালিশবাজি, এইগুলি সবচেয়ে বড় কথা হলো আইন নিজের হাতে তুলে নেওয়া। আমাকে সবক দিতে আসে, আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের এক বড় নেতাকে দেখলাম বা আপনারই দেখলাম রাস্তা আদিয়া তুলে ফেলেন, মানে এটা কিরকম, আমাকে সবক দিতে আসে, তাইলে কি ওই মানে কি আমাকে কি তাইলে কি বিশেষ পাশ দিয়া পুলিশ হইয়া কইছিলাম যে ভাই আপনি সরকারে গিয়া করেন এগুলি কি, এবং এগুলি করে তারা গর্বিত, আইন নিজের হাতে তুলে নিয়ে আবার গর্বিত, এটা কিরকম, এবং জনগণ ওদের সাপোর্ট করে, এটার হিসাবটা কি আসলে? এটার একদম শুরুটা হচ্ছে একদম উপর থেকে। আমাদের রাজনীতিটাকে আমরা মাফিয়া তন্ত্র এবং রাজনীতির মধ্যে কোনো পার্থক্য রাখি নাই।
আমরা যেটা বলি তার বিপরীতটা আমার নেতা করবে, এবং আমি এই নেতাকে অনুসরণ করলেই আমি জাগতিক কিছু একটা বেনিফিট, কোনো একটা বেনিফিট, অ্যাটলিস্ট আমাকে আরেকজন এসে মারবে না এরকম একটা সামর্থ্য, কিংবা আমার মেয়েটা স্কুলে যাবে, আমার এই পরিচয় থাকলে আমার মেয়েটাকে ওইখানে গিয়ে শীষ দিবে না, এইটার জন্য হইলে অনেকে তাদেরকে অনুসরণ করে। মানে দুই রকম ভাবে অনুসরণ করে, একটা হচ্ছে আমি অমুকের মেয়েকে তুলে নিয়ে আসবো তাইলে করি, আর একটা আমি মনে করি যে ক্ষমতাটা যেহেতু তার হাতে, তাহলে তার সাথে থাকলে আমার মেয়েটা স্কুলে যাওয়ার সময় নিরাপদে যাবে। এইটা এইটারই সংস্কারের কথাটার জন্য আসলে রুবিন যেটা বলছিল প্রথমে, যে বাংলাদেশের মানুষ এইরকম অবিশ্বাস্যভাবে আসলে বন্দুকের সামনে দাঁড়াইলো, এটা দাঁড়াইছিল এই আশা থেকে, কিন্তু আমরা গত 2 বছরে এটাকে একদম সাকসেসফুলি এটা মিথ্যা প্রমাণ করতে পারছি। ওকে, বেশেফারনা, আপনার কাছে কি মনে হয় যে মানে এই যে এই প্রত্যক্ষ অন্যায়ের পিছনে এত মানে অন্যায় যে করতেছে, মানে আমার তো এটা বুঝতে কোনো সায়েন্স পড়া লাগে না যে যেই লোকটা জিআই পাপ বা হেলমেট হাতে নিচ্ছে সে যুবদল করুক, আর যেই লোকটা বেলচা হাতে নিয়ে বলতেছে বেলচা দিয়ে পিটাইয়া গর্ত করে তুলে দিব এটা অন্যায়, অথবা যে লোকটা মাঠের থেকে কি বলে রাস্তা টান দিয়ে এরকম তুলে ফেলতেছে, তারপরও তাদের পিছনে এই লোকটা থাকার কারণটা কি? মানে মানে এইটার ফিলোসফিটা কি? মানে আমি ভালো খারাপ ন্যায় অন্যায় আমি এটা বললাম না, কিন্তু জনগণ তো তাদের সমর্থন করতেছে এইটা বলা। আমি একটু আরেকটা দর্শকের একটু মতামত পড়ি। উনি বলতেছেন খালেদ নিজেই সমালোচনা, তার নামটা পড়তে পারতেছি না পুরোপুরি, RH.info, খালেদ নিজেই সমালোচনা নিতে পারে না, ওনাকে কেউ সমালোচনা করলে উনি খুবই বিরক্ত হন। বেশেফারনা, আপনি যদি একটু বলতেন যে তাদের পেছনেও আসলে অনেক জনসমর্থন, নাকি এই রাজনীতি, এইটাই রাজনীতি এখনকার বা সব সময়ের? খালেদ ভাই, আমরা আসলে অর্থনীতিতে ট্রিকল ডাউন বলে একটা কথা আমরা শুনি, তাই না, যে উপর থেকে আস্তে আস্তে চুয়ায় চুয়ায় নিচে পড়ে। ঠিক একই জিনিস রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়। একদম পদে যা আছে তারা পায়, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ডে যায়। আচ্ছা, এখন এই এই যে ট্রিকল ডাউন করা অর্থ, এটার উৎসটা কি? এটার উৎসটা চাঁদাবাজি, এটার উৎসটা কমিটি বাণিজ্য বড় দলগুলোতে, এটার উৎসটা ক্ষমতায় থাকলে বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি করে এর ব্যবসা দখল, তার জমি দখল, তার অন্য বাড়ি দখল, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে একটা আনহোলি নেক্সাস তৈরি হয়, আপনি যেটাকে জনসমর্থন বা জনগণ বলছেন, আই এম সরি, না না, একদম না খালেদ ভাই, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড দেম অ্যাজ জনগণ ও জনসমর্থন, নট অ্যাট অল। ওরা হচ্ছে কিছু সুবিধাভোগী। আপনি আমাকে বলেন, মানুষ রাজনীতি কেন করে? এক হতে পারে তার সম্মানের আকাঙ্ক্ষা আছে, যেটা আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে দেখেছিলাম, সম্মান পাওয়ার একটা আকাঙ্ক্ষা, সে কারণে রাজনীতি করে। দুই হচ্ছে এরপরে 80-র দশক এবং 90-এর দশকের পর থেকে আমরা দেখলাম এটা টাকা বানানোর সবচেয়ে সহজ মেশিন, এবং এই টাকা বানাতে রাজনীতিতে ঢুকতে আপনাকে কোনো বিনিয়োগ একটা কথা একটু আপনি সুযোগ দিলে একটা কথা, আপনি বলতেছেন যে এরা সবাই সুবিধাভোগী, কিন্তু আমি তো দেখি ধরেন মাজার ভাঙতে যে যাচ্ছে এইটার কি সুবিধা? আরেকটা মানে আমি যদি এখানে গ্রামের 5000 লোককে দেখি সেটার কি সুবিধা? আমি যদি দেখি যে মাজার ডিফারেন্ট, আচ্ছা আচ্ছা মাজার ডিফারেন্ট, আচ্ছা ঘেরাও করে বিচারক চেঞ্জ করা হচ্ছে, এইটাতে যায় যেই 30,000 লোক এটাতে অংশগ্রহণ করতেছে তাদের কি সুবিধা? আমি যদি দেখি যে একটা মিডিয়া দখল করতে যাইতেছে, বা মিডিয়ার এই সাংবাদিক ভালো না, ওইটাকে বাদ দিতে হবে, ওইটাকে নিতে হবে, ওইটার সুবিধাভোগীটা কারা? বা এই যে কালকে নয়ন সাহেব বা এর আগের দিন আম্মার সাহেবকে যারা সমর্থন করতেছে তারা কি সুবিধাটা পায়? মানে আমি তো তাদের সাধারণই লোকই মনে হয় আমার তাদের। খালেদ ভাই, এখানে অনেকগুলো ব্যাপার, হ্যাঁ এখানে অনেকগুলো ব্যাপার আছে। জি বলেন। খালেদ ভাই, আপনি শোনেন, ক্ষমতার সঙ্গে নয়ন বা আমি নাম না বলি, এইরকম মানুষরা একেবারে খুব স্ট্রংলি কানেক্টেড, যাকে প্রধানমন্ত্রী নাম ধরে ডাকে, রাইট? তো এইরকম একটা ছেলের পাশে যখন সে থাকবে, তার পরিবার নিরাপদ থাকবে, তার আরেক জায়গায় চাঁদাবাজি করে টাকা আনাটা সহজ হবে, তার এলাকায় হুমকি ধামকি দিয়ে একটা ক্ষমতা বলয় তৈরি করা তার জন্য সহজ হবে। সো নয়নের পেছনে বা এরকম মানুষের পেছনে, আম্বারের পেছনে তারা থাকবে। এদেরকে দিয়ে আপনি জনসমর্থন বা এটাকে জনগণ হিসেবে আল্লাহর ওয়াস্তে ধরেন না, এটা জনগণ না, জনসমর্থন না, এটা একটা গোষ্ঠী যারা এখান থেকে পার্সোনালি বেনিফিট নেবে, বেনিফিটেড হবে তারা।
আমি যে কথাটা বলছিলাম যে রাজনীতিতে মানুষ কয়েকটা কারণে আসে, সম্মানের জন্য। 80 দশক 90 দশকের পরে আসলো টাকার জন্য, যেখানে 1 টাকা বিনিয়োগ করতে হয় না, 100 কোটি টাকা বানানো যায়। আর 3 নম্বর হচ্ছে অবৈধভাবে ক্ষমতা বা পাওয়ার এক্সারসাইজ করা, এই দখল সেই দখল, একে হুমকি তাকে হুমকি, ধর্ষণ, এই ধরনের অপরাধ করা। মানে আপনি যে কোনো ফৌজদারি অপরাধ করে পার পাবেন যদি আপনি ক্ষমতার সঙ্গে থাকেন। হাসান কামাল ভাই যেটা বলে যে একটা বিরোধী দলের কাউকে আপনি ধর্ষণের মামলায় পাবেন না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ধর্ষণ দিয়ে সার্চ করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সব আসতো। এখন ধর্ষণ দিয়ে সার্চ করবেন, আপনি পাবেন যুব দল, ছাত্র দল, আবার পাবেন হইলো জামাতের লোকজন, জামাতের এমপি, এক্সেট্রা এক্সেট্রা। ইন্টারেস্টিং কথা এটার বলছে সাথে হাসান ক্ষমতা কামাল ভাই। খুব, হ্যাঁ এটার সাথে ক্ষমতা একেবারে ডাইরেক্টলি, ধর্ষণ টর্ষণের মতো অপরাধ বা ফৌজদারি অপরাধের সাথে ক্ষমতার সাথে একটা ওতপ্রোত সম্পর্ক থাকে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। তো এইগুলোর সাথে আপনি জনসমর্থন ইয়ে করতে পারবেন। আর মাজার ভাঙা যেটা, সেটা হচ্ছে গ্রুপ অফ পিপল, তারা আরেক গ্রুপ অফ পিপল কে বুঝাইতে সমর্থ হয় যে এইটা করলে তুমি বেহেশতে যাইতে পারবা। এটা যেটা হচ্ছে ওটা আল্লাহ এবং রাসূলের অবমাননা হচ্ছে, ধর্মের অবমাননা হচ্ছে, কোরআনের অবমাননা, ইসলামের অবমাননা হচ্ছে, তো ওটা ভাঙো, ওটা ভাঙলে তোমার ইয়ে হবে। আর চ্যানেল দখলের কথা যেটা বললেন, সেটাতে লাভবান হবে হয়তো 5টা মানুষ, জি। ভয়াবহ রকম অর্থ তারা একটা চ্যানেলের মাধ্যমে লাভ করবে, কিন্তু সেটা আবার ট্রিকল ডাউন পদ্ধতিতে ওই যে যারা হেলমেট পরে দখল করতে গেল তাদের হাতেও কিছু কিছু আসবে। তো আচ্ছা। এটা মানে মাজার দখল, মাজার ভাঙা আর চ্যানেল ভাঙা দুই জিনিস। ওকে, মাজার, বাজার, চ্যানেল তিনটাই পিছনে 3 রকম। আমার কাছে মনে হয় যে আমার মতো দর্শকদের কাছেও ব্যাপারটা পরিষ্কার হয়েছে। হাসান কামাল, আপনি কি এই প্রসঙ্গে এক লাইন বলবেন? তাহলে আমরা একটু পরবর্তী প্রসঙ্গে জানতাম যে আপনি এই কারণ স্পেসিফিক 3টা বিষয় সামনে আসছে আর কি 3 রকম ভাবে, যদিও আপনিও বলছেন যে এটার সাথে না না, আমি তো রুমিনের সাথে আমি একমত, কিন্তু যেটা হয় যে আমি এটার সাথে কেবলমাত্র আরেকটা অংশকে যুক্ত করি, যে একটা তো হচ্ছে যারা সরাসরি বেনিফিটেড হওয়ার জন্য করে কোনো না কোনো ভাবে, এমনকি আপনি যেখান থেকে দেখতেছেন বিষয়টা এরকম না। রুমিন যেটা বললো যে একজন ক্ষমতাসীনের সাথে আমার ছবি আছে, এইটারও আসলে একটা মার্কেট ভ্যালু আছে, ওইটা দিয়েও আমি আসলে অনেক জিনিস, একদম এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। জনগণ তো একসময় ক্ষমতাসীনরই আদা পয়সা দিয়ে পাত্তা দেয় না। ক্ষমতাসীনের লোক এক লোকের ছবি আছে, ওইটারে এত হুজুর হুজুর বলার দরকার নেই। এইটা হচ্ছে জনগণকে যখন ধরেন মানে সত্যিকারের অর্থে যখন আসলে ধরেন তার মধ্যে একটা উল্ল চেতনা এসে ভর করে এবং সে যখন সংগঠিত হয় এককভাবে, আসলে সাধারণ অবস্থার মধ্যে মানুষ এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজে যেতে চায় না। এটা করতে পারে কেবলমাত্র তখনই যখন আসলে তার মধ্যে ঐক্যটা তৈরি হয়। এবং আমি প্রথম যেটা বলছিলাম যে এইটা যাতে না হয় সেই জন্যই বিভাজনটা লাগে। শাসন করার জন্য ব্রিটিশদের এই ডায়ালগ মানে ওই ম্যাক্সিম এখনো পর্যন্ত তার চেয়ে অনেক বেশি মাল্টিপ্লাই হয়েছে। এখন ধরেন পাড়ায় পাড়ায় বিবাদ, গ্রামে গ্রামে বিবাদ, এলাকায় এলাকায় সব রকমের ধর্মে মাযহাবে কত রকমের বিভাজন তৈরি করা যাবে, এটার জন্য আসলে সম্ভবত অনেক রকমের রিসার্চ এখানে হয়। আসলে আমি জানি না, আসলে এটা হওয়া খুব সম্ভব, যে এটা মনে হয় একটা মানে চাহিদা জরিপ জাতীয় একটা খুবই স্পেসিফিক এটা একটা বিরাট মার্কেট আছে, চাহিদা বিরাট জরিপ জাতীয় মার্কেট একটা আছে। মানুষ আছে। আমি আমার কাছে মনে হয় এটা হয়। আমি খেয়াল করি যে আপনাদেরকে আমি অনুরোধ করবো যে মিডিয়াকে এটা দেখার জন্য, এটা নিশ্চয়ই আছে। কারণ এত ক্রিয়েটিভ ভাবে মানুষকে ধরেন, মানুষের যেখানে যেগুলো নিয়ে তর্ক করার কথা না, কোনো তর্ক আপনি পাবেন না। আচ্ছা 71 সাল নিয়ে কোনো তর্ক হইতে পারে? এটার কোনো তর্ক ভাই আপনি 55 বছর, আসলেই 1971 সাল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি জাস্ট কারণ ভাই আপনার সাথে শেয়ার করার জন্য, বেশে ফারানাও এখানে আছেন, সাক্ষ্য দিতে পারেন, কারণ বেশে ফারানাও একটা সাংঘাতিক এলাকায়। নামাজে আপনি কিভাবে দাঁড়াবেন, আপনি সালাত আদায়টা কিভাবে করবেন, এইটা নিয়ে একজন আরেকজনকে কাফের বলতেছে, সম্মানিত আলেমদের একজন আরেকজন। আপনি দাঁড়ায়া মানে জোরে আমিন বলবেন নাকি আস্তে আমিন বলবেন, আপনি দাঁড়ায়া মিলাদ পড়বেন নাকি বৈশা মিলাদ পড়বেন, আপনি কোলাকুলি করবেন কি করবেন না, কেমনে করবেন। আমরা বিভক্তি ভালোবাসি, আমাদের কাছে ওইটাই মনে হয় এবং ওইটা দিয়ে আমরা জান দিয়ে দিতে পারি। সত্যি মানে জান জীবন মান দিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে কিন্তু সত্যি সত্যি একজন চ্যানেল আইতে উনি কাজ করতেন, একজন মাওলানাকে গলায় ছুরি দিয়ে জব করে ফেলা হয়েছিল, অন্য কোনো কারণ। আমি এটাই বলছিলাম, জি মানে এই বিভক্তিটা কিন্তু মানে সাংঘাতিক, মানে এটা তো একটা অস্বাভাবিক ঘটনা। এটা তো আপনি জানেন যে এটা আসলে মানুষের তো এটা বৈশিষ্ট্য না। মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মিলে থাকা, মানুষের বৈশিষ্ট্য ভালোবাসা। কেমনে বুঝবো? মানুষের বৈশিষ্ট্য বিভক্তি। আর্জেন্টিনা, জার্মানি, না ব্রাজিল, না, এইটাই হচ্ছে যে এইটা কয়েকশো বছর হয়েছে, বেশি দিন না। বাংলাদেশের মানুষের মধ্যে কিংবা এই অঞ্চলে এটা ধরেন
কয়েকশো বছরের কেবলমাত্র, এইটা এর আগের ব্যাপার না। আর এইটা আমরা গত 15 বছরে এটার সাথে ক্ষমতার চর্চাকেও আরো লগ্নভাবে যুক্ত করছি। মানে যখন আমি যেটা যেটা মনে করি, যখন যেটা যখন যেটা সুবিধা হয়েছে। এবং এইখানে প্রচুর ক্রিয়েটিভিটি আছে, যেগুলি বিরোধের কোনো রকমের কারণ নাই, সেই জায়গাগুলিতে ওরা বিভাজনটা তৈরি করতে পারে। অ্যাবসলিউটলি আপনার ফুটবল খেলা নিয়ে একদম আর্জেন্টিনা অনুভূতি, মেসি অনুভূতি, ব্রাজিল অনুভূতি, নেইমার অনুভূতিও কি আছে, যে নাই, মারাত্মক ভাবে আছে। প্রত্যেকটার আসলে সামাজিক ইফেক্ট আছে এবং এটা রাজনৈতিক লাভ আছে। সেই রাজনৈতিক ফায়দাটা তোলার জন্য ধরেন এটাকে কাজে লাগায়। আমি মনে করি যে এই যে ক্ষমতাটাকে চর্চা করার জন্য এবং ক্ষমতাসীনরা এই বিভাজনগুলির ধরেন বিভিন্ন